ঠিক জি আছে মিস। ঠিক আছে জি মিস। তোমাদেরকে প্রথম নতুন বছরের শুভেচ্ছা। সাথে আমাদের আজকে একদম প্রথম ক্লাস, সেই শুভেচ্ছা ক্লাস। শুভেচ্ছা ক্লাসের পাশাপাশি আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছু জেনে নিব। ঠিক আছে? তোমাদের হাতে বই নেই, শুধু আমার কথাগুলো একটু শোনো, পাশাপাশি স্লাইড যেগুলো আসবে তোমরা একটু দেখবে মনোযোগ দিয়ে। ঠিক আছে? ওকে মিস। আমরা আমাদের যে পাঠ্য বই আছে হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়, আমি তোমাদেরকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, আর আমাদের শ্রদ্ধেয় আবুল হাসান স্যার আছেন, উনি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবে। আমি তাসলিমা বেগম মিনি আর আবুল হাসান স্যার, আমরা দুজনই তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস নিব। যে কোনো সমস্যা তোমাদের টিচার্স প্যানেলে দেখতে পারবে, যে আমাদের টিচার্স প্যানেলে তো নাম্বার দেওয়া আছে টিচারদের। যে কোনো সমস্যা দেখা দিলে তোমরা স্যারকে কিংবা আমাকে ফোন দিয়ে অঙ্ক সংক্রান্ত কিংবা ক্লাসে যা বুঝনি কিংবা একটু অমনোযোগ ছিলে এরকম যদি কিছু হয় তাহলে তোমরা নিজেরা ফোন দিয়ে জেনে নিবে। এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আমরা যখন ক্লাস নিব, যখনই বুঝতে পারবে না সাথে সাথে জিজ্ঞেস করবে, এটা হচ্ছে কথা, কোনো লজ্জার কিছু নেই। তাহলে আসো আমরা আমাদের ক্লাসটা, এই হিসাব বিজ্ঞান পরিচিতি যে চ্যাপ্টারটা, সেখান থেকে তোমরা কি কি পারবে, কি কি জানতে পারবে। কার জন্য খুশি? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দেখো, যে কেউ একজন তোমাদের, এইমাত্র অরিনও মনে হয় জয়েন হলো। আচ্ছা অরিনই পড়ো, স্লাইডগুলো আসলে তোমরা একটু পড়ো তো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষণফল হ্যাঁ হিসাব বিজ্ঞানের ধারণা বর্ণনা করতে পারবে। হ্যাঁ, তোমরা এই পরিচিতি চ্যাপ্টার থেকে কি কি জানতে পারবে, তোমরা হিসাব বিজ্ঞানের ধারণাটা বর্ণনা করতে পারবে। তারপর হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। হ্যাঁ, তোমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। একটু লামিসা একটু মিউট করে রাখো তোমার। হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ কি, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা কতটুকু কিংবা এর গুরুত্ব কি, এই অধ্যায় থেকে তোমরা এটা জানতে পারবে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ সম্পর্কে তোমরা জানতে পারবে এবং সেই সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। হিসাব তথ্যে ব্যবহারকারীদের শনাক্ত করতে পারবে। লামিসা একটু মিউট করে রাখো। মিস মিউট করা। আচ্ছা, মানে কারো বাসা থেকে শব্দ আসলে তোমরা একটু মিউট করে রেখো, যেহেতু এটা রেকর্ড হবে, তো রেকর্ড হয়ে আবার আমরা ইউটিউবে এটা আপলোড করব, তো এই জন্য। তারপর দেখো, হিসাব তথ্যের ব্যবহারকারীদের শনাক্ত করতে পারবে। হিসাব তথ্য কারা ব্যবহার করে? একটা প্রতিষ্ঠানের মালিক ব্যবহার করে, তারপর ব্যবস্থাপক ব্যবহার করে। তোমরা শেয়ার শুনেছো? শেয়ারের নাম শুনেছো কখনো? জি শেয়ার? মিস শুনেছি। জি মিস। আচ্ছা, তাহলে জি মিস। একটা প্রতিষ্ঠানের অবস্থা কেমন, সেই প্রতিষ্ঠানের অবস্থা দেখে শেয়ার কেনা বেচা হয়ে থাকে। যদি প্রতিষ্ঠানের অবস্থা ভালো থাকে তখনই আমরা ওই কোম্পানির কিংবা ওই প্রতিষ্ঠানের শেয়ারগুলো কিনে থাকি। তাহলে যারা বিনিয়োগ করে, সে বিনিয়োগকারীরাও হিসাব তথ্য জানতে চায়। তারপর ব্যাংক থেকে যখন ঋণ নিতে চায়, লোন, তখনও ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, এখন ব্যাংকের কাছ থেকে গিয়েছো লোন নেওয়ার জন্য। এখন যদি তোমার প্রতিষ্ঠানের অবস্থা ভালো না থাকে, আর্থিক অবস্থা, তাহলে তোমাকে লোন দিবে না। তাহলে ওই ব্যাংক, যে প্রতিষ্ঠানটা, সেও জানতে চাবে তোমার হিসাবে, তোমার প্রতিষ্ঠানের হিসাবের অবস্থাটা কেমন, হিসাব তথ্য জানতে চাবে তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কেমন। পাশাপাশি দেখো, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করে। কিরকম এটা?
ধরো তুমি স্কুলে গিয়েছো, যাওয়ার সময় তোমার মা তোমাকে 100 টাকা দিল, তোমার আসা যাওয়া রিক্সা ভাড়া ধরো 30 টাকা, 30 টাকা 60 টাকা খরচ হলো, তারপর তোমার টিফিন বাবদ খরচ হলো 20 টাকা, এই হচ্ছে 80 টাকা। তাহলে তোমার আরো রয়ে গেল কত? 20 টাকা। এখন তোমার মা তুমি বাসায় যখন ফিরবে এসে যদি তোমাকে জিজ্ঞেস করে যে 100 টাকা দিয়েছি, কি খরচ করেছো, তাহলে তুমি খরচগুলো বললে আর বাকি 20 টাকা তোমার কাছে রয়ে গেল। এমন হতে পারে তোমার মা বললো তাহলে 20 টাকা ফেরত দাও, কিংবা বললো তোমার কাছে রেখে দাও। এই যে জবাবদিহিতা, এই জবাবদিহিতা থেকে কি হবে? মূল্যবোধ সৃষ্টি হবে। মানে এখানে তুমি কোনো মিথ্যা, কারচুপি এগুলো কোনো কিছু আশ্রয় নিতে পারবে না, কারণ তুমি বুঝবে যে বাসায় গেলে মা আমাকে জিজ্ঞেস করবে আমি এই টাকাটা কোন কোন খাতে ব্যয় করেছি। বুঝতে পেরেছ? জি মিস। এতে কি হলো? তোমার মানবিক মূল্যবোধ সৃষ্টি হলো, তুমি মিথ্যা কথা বললে না, বলার প্রয়োজন হলো না। এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যখন জবাবদিহিতার ব্যাপার হবে তখন কি হবে? সেখানে চুরি বলো, জালিয়াতি বলো, এগুলো কি হবে? রোধ হবে অনেকাংশে। প্রত্যেকটা ক্ষেত্রে কি দরকার? জবাবদিহিতা থাকলে তখন সেই কাজটা কি হয়? একটু সিস্টেমেটিক করতে হয়। যেরকম তোমরা পড়াশোনা করলে যখন রেজাল্ট ভালো না হলে কি হবে? জবাবদিহিতা, কেন খারাপ হলো? আবার আমাদের থাকে যে কি পড়ালাম, তাহলে তোমরা কেন খারাপ করলে? প্রত্যেকটা জায়গা থেকে এক একজনের দৃষ্টিকোণ থেকে কি হয়? জবাবদিহিতার ব্যাপার আছে। তাহলে ওই জবাবদিহিতা থেকে আমাদের নিজ নিজ নৈতিকতা মূল্যবোধ বলো, সামাজিক মূল্যবোধ বলো, ধর্মীয় মূল্যবোধ বলো, সব সব দিক থেকে সেই মূল্যবোধের ব্যাপারটা কি থাকে? সবসময় জাগ্রত থাকে। যেরকম আমরা কি এখানে যারা আজকে যারা এখানে ক্লাসে জয়েন করেছি, অনেকে হিন্দু আছো, অনেকে মুসলমান আছো, যার যার ধর্মে, প্রত্যেক ধর্মে ভালো মন্দ কথা আছে। তাহলে আমরা মুসলমান, আমাদের মৃত্যু হবে, এবং মৃত্যু হলে আমাদের ওইখানে কি হবে? আখিরাতে আমাদের বিচার হবে। তাহলে ওইখানেও জবাবদিহিতা। তাহলে আমরা কি করব? নৈতিকতা মূল্যবোধ আমাদের সবসময় জাগ্রত থাকতে হবে। আমরা কোনো খারাপ কাজ করব না। এরকম নানা ভাবে আমরা কি করব? নিজেদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা জীবনযাপন করব। এরকম ঠিক তেমনিও প্রতিষ্ঠানে প্রত্যেকটা যে সেক্টরগুলো থাকে, ক্রয় ডিপার্টমেন্ট, বিক্রয় ডিপার্টমেন্ট, এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা থাকে। তাহলে তারাও কি করে? ওই যার যার জায়গা থেকে জবাবদিহিতার ব্যাপার থাকলে তখন তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কি হবে? সচেতন হবে, এবং ওইখানে এই মূল্যবোধটা কি হয়? জাগ্রত হয়। তাহলে এই অধ্যায়ে আমরা এইগুলো ছাড়াও আরো কিছু জানবো। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক বর্ণনা করতে পারবে। তোমরা লক্ষ্য করবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড নাম শুনেছ? জি মিস। হ্যাঁ, জি ব্যাংক জি এটা। জি এখানে মিস। এখানে কি করা হয়? জি এই মিস। ব্যাংকের কাজ হচ্ছে তোমার ডাচ বাংলা ব্যাংক এটা তো মুনাফা অর্জন উদ্দেশ্য, পাশাপাশি তারা কি করে? সামাজিক কার্যক্রমেও নিয়োজিত আছে। যেরকম মেধাবী শিক্ষার্থীদের কি দেওয়া হয়? বৃত্তি দেওয়া হয়। আবার অনেক দেখবে যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে। তার মানে এই প্রতিষ্ঠানগুলো সমাজ এবং পরিবেশের বিভিন্নভাবে কাজে নিয়োজিত থাকে। তখন তারাও একটা হিসাব রাখে যে আমার মুনাফার কত অংশ সামাজিক কাজে ব্যয় করেছি, কিংবা কত অংশ পরিবেশ সংক্রান্ত কাজে ব্যয় করেছি। যেরকম তোমরা আজকে ক্লাসে মনে রাখো, তেল কোম্পানিগুলো আছে, যে তেল কোম্পানিগুলো পরিবেশ খাতে বেশি অর্থ ব্যয় করে থাকে। এটা তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে যে তেল কোনটাতে পরিবেশ সংক্রান্ত কোন কোম্পানি বেশি অর্থ ব্যয় করে থাকে। পরিবেশ বিষয়ে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তেল কোম্পানি বেশি অর্থ ব্যয় করে থাকে। তারপর লক্ষ্য করো, দৈনন্দিন, ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে হিসাব রাখতে আগ্রহী হবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু কাগজ কলম সামনে রাখো। এখন যে লেখাগুলো লিখবো আমরা স্লাইডে দেখাবো, সেগুলো তোমরা প্রত্যেকেই যার যার খাতায় লিখে নাও। ক্লাস তোমরা বই হয়তো আগামী সপ্তাহে পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের ক্লাসে সুবিধা হবে। এছাড়া বই না থাকলেও সমস্যা নেই, আমরা আমাদের মতো তোমাদেরকে পড়া গুছিয়ে দিব। তোমরা ক্লাসের প্রতি মনোযোগ থাকলে আমরা পরবর্তীতে প্রত্যেকটা 2টা ক্লাস করার পর পর আমি তোমাদের পরীক্ষা নিব বহু নির্বাচনী। তাহলে আসো আমরা পরের ক্লাসটা, পরের স্লাইডটা লক্ষ্য করো, আর তোমরা একটু খাতা কলম নিয়ে রেডি হও। তোমরা প্রত্যেকের সামনে খাতা কলম নিয়ে রেডি হও। রেডি? তাহলে আমি কি স্লাইড দেখাবো? জি মিস।
আচ্ছা, জি মিস। তাহলে দেখো হিসাব বিজ্ঞানের ধারণা একটু লিখে নাও। হিসাব ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বিত রূপ হলো হিসাব বিজ্ঞান। একটু দ্রুত লিখবে। আবিধানিক অর্থে হিসাব বলতে গণনা করা বোঝায়। পক্ষান্তরে বিজ্ঞান বলতে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানকে বোঝায়। লিখেছ? নো মিস। নো মিস। মিস লেখা শেষ। আচ্ছা, তাহলে একটু বলো, ফাইজা বলো। মিস কি বলবো? যেটা লেখা আছে পুরোটা বলো, হিসাব বিজ্ঞানের ধারণাটা বলো। হিসাব ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বিত রূপ হলো হিসাব বিজ্ঞান। তারপর বলে যাও। আবিধানিক অর্থে হিসাব বলতে গণনা করা বোঝায়। পক্ষান্তরে বিজ্ঞান বলতে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানকে বোঝায়। আচ্ছা, তাহলে হিসাব বিজ্ঞান থেকে আমরা দুটি শব্দ পেলাম, যে দুটি শব্দের সমন্বিত রূপ হচ্ছে হিসাব বিজ্ঞান, এবং এর আবিধানিক অর্থ আমরা জেনে নিলাম। এখন লিখো, হিসাব বিজ্ঞান হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে যে সকল আর্থিক লেনদেন সংগঠিত হয় ওই সকল লেনদেন সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ করে তথ্য সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট প্রতিবেদন আকারে উপস্থাপনের ব্যবস্থা বিশেষ। হিসাব বিজ্ঞানের ধারণাটা কি তাহলে জানলাম। হিসাব বিজ্ঞানটা হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে সকল আর্থিক লেনদেন সংগঠিত হবে, মানে একটা প্রতিষ্ঠানে যে আর্থিক লেনদেনগুলো সংগঠিত হবে ওই সকল লেনদেনগুলোকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করতে হবে এবং সেই অনুযায়ী ফলাফল নির্ণয় করতে হবে। ফলাফল নির্ণয় করে আমাদের কাজ শেষ হবে না, সাথে সাথে কি করতে হবে, সেগুলো বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে একটা তথ্য অর্থাৎ প্রতিবেদন আকারে উপস্থাপন করতে হবে। কাদের নিকট? ব্যবহারকারীদের নিকট, মানে এই তথ্যগুলো যাদের প্রয়োজন তাদের নিকট প্রতিবেদন আকারে উপস্থাপন করতে হবে। এই সব কার্যক্রমই হচ্ছে হিসাব বিজ্ঞান। বুঝতে পেরেছ মেয়েরা? জি মিস। মিস এইটা কি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা? না বাবা, এটা হিসাব বিজ্ঞানের ধারণা। ওকে ম্যাম। লেখা হয়েছে? জি মিস। নো মিস। একটু দ্রুত লিখো মা।
ঠিক আছে, আমরা পরে নিতে যাচ্ছি। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। সাধারণ অর্থে আমরা দুটি সংজ্ঞা লিখেছি, একটি হচ্ছে সাধারণ অর্থে, অন্যটি হচ্ছে বিশেষ অর্থে। সাধারণ অর্থে মানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা সাধারণ অর্থে কি বোঝায়? সাধারণ অর্থে হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রতিদিন সংঘটিত আর্থিক লেনদেন সমূহ বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, উদ্বৃত্ত নির্ণয়, আর্থিক ফলাফল প্রস্তুতকরণ, বিশ্লেষণ ও আর্থিক তথ্য প্রদান করাই হলো হিসাব বিজ্ঞান। মেয়েরা একটু লক্ষ্য করো, ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রতিদিন সংঘটিত আর্থিক লেনদেন সমূহ বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ। তার মানে কি, প্রথম লেনদেনগুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ করতে হবে। এখন বলো তো বিজ্ঞানসম্মত উপায়টা কি? শোনা যাচ্ছে আমার কথা? জি মিস। বিজ্ঞানসম্মত উপায়টা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি একটা কি আছে, নীতি আছে। এই দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুযায়ী আমরা এই কাজগুলো করে থাকি। হিসাব বিজ্ঞানের যত অঙ্ক বলো, যা কিছু আমরা কার্যক্রম করব, সবকিছু এই দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুযায়ী আমরা করে থাকি। এবং এই দুতরফা দাখিলা পদ্ধতি যখন আবিষ্কৃত হয়নি, মানে উদ্ঘাটিত হয়নি, তখন কি হয়েছিল, একতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাওয়া যেত হিসাবে। তখন কি হয়েছিল, ওই একতরফা দাখিলা পদ্ধতিকে বলা হয় অবৈজ্ঞানিক পদ্ধতি, মানে এটা বিজ্ঞানসম্মত ছিল না। তারপর দুতরফা দাখিলা পদ্ধতি নীতি যখন প্রণয়ন হলো, সেটা একটি বিজ্ঞানসম্মত এবং সকলের কাছে সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে। তোমরা এখানে বসে যেভাবে অঙ্ক করছো, ঠিক এই দুতরফা দাখিলা পদ্ধতি নীতি অনুযায়ী আমেরিকা বলো, মানে সারা বিশ্বে সবাই ঠিক এই পদ্ধতি অনুযায়ী হিসাব বিজ্ঞানের কার্যক্রমগুলো চালিয়ে যায়। এই জন্য এটা বিজ্ঞানসম্মত এবং সর্বজন স্বীকৃত। এই দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করে যে নীতি প্রণয়ন করেছে, তিনি হচ্ছেন আমাদের হিসাব বিজ্ঞানের জনক সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটি। এই গ্রন্থে তিনি এই দুতরফা দাখিলা পদ্ধতির নীতিটা উল্লেখ করেছেন এই গ্রন্থে, এবং তিনি হচ্ছেন লুকা পেসিউলি। নামটা কি বলতো? লুকা পেসিউলি। কেসিউলি। হ্যাঁ, লুকা পেসিউলি। তিনি হচ্ছেন পেসিউলি। হ্যাঁ, লুকা পেসিউলি। তিনি হচ্ছেন লুকা আমাদের পেসিওলি। হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের হিসাব বিজ্ঞানের জনক। এই দুতরফা দাখিলা পদ্ধতি নীতি প্রণয়নের মাধ্যমে যখন সবার কাছে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এটা বৈজ্ঞানিক একটি নীতি, সেই জন্য এটাই তিনি প্রণয়ন করেছেন। এই জন্য তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে। এই জন্য এই কথাটা বলা হয়েছে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, এগুলো কাজ আসবে। লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, উদ্বৃত্ত নির্ণয়, আর্থিক ফলাফল প্রস্তুতকরণ, তারপর বিশ্লেষণ ও আর্থিক তথ্য প্রদান করাই হলো হিসাব বিজ্ঞান। তার মানে এই প্রত্যেকটা আমরা এই সংজ্ঞাটার মাধ্যমে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। এখানে লিপিবদ্ধকরণ হচ্ছে তোমার জাবেদা করতে হবে, শ্রেণীবিন্যাসকরণ হচ্ছে তোমার খতিয়ান করতে হবে, উদ্বৃত্ত নির্ণয় খতিয়ানের হিসাবের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে, তারপর আর্থিক ফলাফল প্রস্তুত করতে হবে, এগুলো বিশ্লেষণ করতে হবে। এগুলো বিশ্লেষণের জন্য অনুপাত বিশ্লেষণ আছে, অনুপাতের মাধ্যমে খুব সহজে যেন বুঝতে পারে। তারপর আর্থিক তথ্য প্রদান অর্থাৎ প্রতিবেদন পেশ করতে হবে। এই সব কার্যক্রমই হচ্ছে তোমার হিসাব বিজ্ঞান। তাহলে এই সংজ্ঞার মাধ্যমে আমরা পরবর্তীতে যে কাজগুলো করব, এই সংজ্ঞার আলোকে আমরা কাজগুলো করে থাকব। তোমাদের সংজ্ঞাটা লেখা হয়েছে? জি মিস। জি মিস। লেখা হয়েছে। ঠিক আছে, চলো আমরা পরের সংজ্ঞাটা লক্ষ্য করি। এখন দেখো, হিসাব বিজ্ঞান বলতে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন সমূহের গণনা, শ্রেণীবিন্যাস, আর্থিক ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ করার কাজকে হিসাব বিজ্ঞান বলে। অর্থের মাপকাঠিতে কি করতে হবে? পরিমাপযোগ্য হতে হবে। আমরা যখন কোনো লেনদেন, যেটা লেনদেন কিনা, ব্যবসায়িক লেনদেন কিনা, সেটার জন্য কি হবে? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। ধরো উদাহরণ
একটু প্লিজ মিউট করে রাখো। লামিসাই, জুমু আক্তার। জুমু আক্তার, আচ্ছা প্লিজ একটু মিউট করে রাখো। সবসময় মিট করা লাগবে না, যখন উত্তর দিতে চাও তখন করে রেখো, আর না হলে মিট করে রাখলে ভালো। আচ্ছা খেয়াল করো, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। আমি উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি, ধরো আমার মা সেলাই করে, এখন আমাকে একটা জামা সেলাই করে দিল, তাহলে কি হচ্ছে, আমি তো আমার মাকে কোনো টাকা দিচ্ছি না, তাহলে এটা কি হবে না, এটা আমার মার জন্য একটা লেনদেন নয়। কিন্তু বাইরে যদি কেউ যদি আমার মার কাছ থেকে কাপড় সেলাই করে নিয়ে যায় এবং সে যখন তাকে আমার মাকে টাকা দিবে, তখন সেটা কি হয়ে যাবে, লেনদেন হয়ে যাবে। কারণ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, তার মানে লেনদেন হতে হলে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, সেটাকে আমরা লেনদেন হিসাবে কি করব, গণ্য করব। ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন সমূহের গণনা, শ্রেণীবিন্যাস, আর্থিক ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ করার কাজকে হিসাব বিজ্ঞান বলে। এখানে যে কথাগুলো উল্লেখ করা আছে সংজ্ঞায়, আমরা সেইগুলোই অঙ্কের মাধ্যমে করব। মিস এখানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা আসলে কোনটা দিব, এর আগেরটা দিব নাকি এটা দিব? হিসাব বিজ্ঞান তোমাদের আসবে না, থিওরিটিক্যাল কোনো কিছু নেই। তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 নাম্বার, আর অঙ্কে থাকবে 70, এই হচ্ছে 100। উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন ক, খ, গ 2, 4, 4, তোমাদের প্রশ্নগুলো হবে 2, 4, 4 এভাবে 10। ঠিক আছে, তোমাদের দুইটি অংশ থাকবে প্রশ্নের প্যাটার্নে, একটি হচ্ছে ক বিভাগ, আরেকটি হচ্ছে খ বিভাগ। ক বিভাগে তোমাদের থাকবে হচ্ছে আর্থিক বিবরণী থেকে দুটি অঙ্ক, যেটি হচ্ছে একেবারে বাধ্যতামূলক, মানে ওখানে কোনো অপশন থাকবে না, ওই দুইটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। আর বাকি যে থাকবে তোমার 9টা প্রশ্ন, ওই 9টা প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যে কোনো 5টা দিতে হবে। আর ক বিভাগ থেকে তো দুইটার মধ্যে দুইটাই দিতে হবে, এই 5টা আর দুইটা হচ্ছে 7টা অঙ্ক। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, আমি এখন এগুলো হিসাবের সংজ্ঞা বলো, হিসাবের ধারণা, এগুলো বলছি হচ্ছে যে আমরা যে বিষয়টাকে নিয়ে পড়াশোনা করব হিসাব বিজ্ঞান, তাহলে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা, হিসাব বিজ্ঞানটা কি, সেই সম্পর্কে অবশ্যই আমাদের কি করতে হবে, জানতে হবে না? জি মিস। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করো, আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিচ্ছি, একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমি এর মাঝখান থেকে যখন আমি ধরো 2টা 3টা সেন্টেন্স বলবো, এরপরেই কোশ্চেন করব, যেন তোমরা উত্তর দিতে পারো যে আমি কি বলেছি। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। তাছাড়া অভাব পূরণের জন্য সকল সম্পদ সংগ্রহ করা কোনো একজন মানুষের একার পক্ষে সম্ভব নয়। তাই মানুষকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়, আর এই নির্ভরশীলতার কারণে দ্রব্য সামগ্রী বা সেবা প্রদানের প্রয়োজন দেখা দেয়। তাহলে মানুষের অভাব কেমন? অসীম। 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 সেই তুলনায় সম্পদ সীমিত। সীমিত। এই জন্য আমাদের কি করতে হচ্ছে, একজনের পক্ষে আমাদের সম্ভব না সব চাহিদা পূরণ করে, এই জন্য আমরা একে অন্যের উপর কি হতে হয়, নির্ভরশীল। নির্ভরশীল হতে হয়। রাইট, থ্যাংক ইউ। জীবন ধারণের তাগিদে মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য অথবা সেবার বিনিময়ে দ্রব্য আদান প্রদান শুরু করে। তার মানে আমরা যখন একে অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই, তাহলে আমরা তখন ইতিহাস যদি পর্যালোচনা করি, তখন আমরা কি দেখতে পাই, তখন আমরা দ্রব্য বিনিময় প্রথা নামে একটি শব্দ আমরা জেনে আসছি, তাই না? জি মিস। হ্যাঁ, যার যেটা প্রয়োজন জি ম্যাম। তখন সে সেটা একজন আরেকজনের কাছে কি হতো, বিনিময় করত, যেটাকে বলা হয় বিনিময় প্রথা। তারপরে কালের বিবর্তনে সমাজ বিকাশের ধারায় বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার প্রচলন শুরু হয়। তারপর কি শুরু হয়, আস্তে আস্তে মুদ্রার প্রচলন শুরু হয়। মুদ্রার বিনিময়ে তখন কি করা হতো, দ্রব্য সামগ্রী, সেবা ও শ্রমের আদান প্রদান সংক্রান্ত তথ্য লিখে রেখে তার ফলাফল জানার আগ্রহ থেকে মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি।
তার মানে কি হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা হচ্ছে ওই লেনদেনে যখন আদান প্রদান হতো তখন কাকে কি আদান প্রদান সংক্রান্ত তথ্য তখন লিখে রাখার জন্য এবং ফলাফল জানার জন্য তখন কি আসছে হিসাব বিজ্ঞানের মূলত উৎপত্তি হয়েছে। ব্যক্তি জীবনে এবং ছোট বড় সকল প্রতিষ্ঠানে দৈনন্দিন যে সমস্ত আর্থিক কার্যাবলী সংগঠিত হয়ে থাকে যেমন খরচ পরিশোধ, আয় দায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ প্রভৃতি। তার মানে আমাদের কি কি কার্যক্রম হতে পারে? আমাদের কার্যক্রম হতে পারে এক, আমার সাথে সাথে বলো, খরচ পরিশোধ, আয় দায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ। আচ্ছা, তাহলে এই সংক্রান্ত কার্যগুলিগুলো হিসাব রাখার জন্যই আমরা সাধারণত কি হিসাব বিজ্ঞানের কার্যগুলি আলোচনা করছি। এখন হিসাব বিজ্ঞান এমন একটা বিষয় যা পাঠ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলী কি করা যায়, ফলাফলও জানা যায়। এখন লক্ষ্য করো, এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা একটু লিখে নাও। দেখো, হিসাব বিজ্ঞানী A.W. জনসনের মতে অ্যাকাউন্টিং মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য collection, completing and systematic recording of business transaction in terms of money, the preparation of financial reports, the analysis and interpretation on these reports for the information and guidance of management. একটু লিখো, আমি পরে বলছি। একটু লেখা হলে বলবে প্লিজ। লেখা হয়েছে তোমাদের? নো মিস। আচ্ছা, একটু দ্রুত লিখো, আমি একটু সংজ্ঞাটা একটু বুঝাবো। শেষ হয়েছে? তাহলে লক্ষ্য করো, ব্যবস্থাপনায় সাহায্য করি ব্যবসায়ের আর্থিক লেনদেন সমূহের সংগ্রহকরণ, রেকর্ডিং হচ্ছে তোমার ব্যবসায়ের ট্রানজাকশন, মানে ব্যবসায়ের আর্থিক লেনদেন গুলো কি হবে, সংগ্রহ করা হবে। তারপর কি হবে, সংঘবদ্ধকরণ,
in terms of money, the preparation of financial reports হচ্ছে তোমার লিপিবদ্ধকরণ, আর্থিক ফাইন্যান্সিয়াল রিপোর্ট হচ্ছে আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ। সেগুলো কি হবে? দ্য অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অন দিস রিপোর্টস ফর দ্য ইনফরমেশন। তাহলে কি হচ্ছে? সেগুলো কি করবে? বিশ্লেষণ করবে এবং বিশদ ব্যাখ্যাকরণকে কি বলা হচ্ছে? হিসাব বিজ্ঞান বলা হচ্ছে। তার মানে এই সংজ্ঞাটা কেন দিয়েছে? অনেকগুলো সংজ্ঞা আছে, কিন্তু এই সংজ্ঞাটা দেওয়ার কারণ হচ্ছে এখানে মূল বিষয়টা হচ্ছে ব্যবস্থাপনাকে সাহায্য করে হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপনায় সাহায্যকারী ব্যবসায়ে আর্থিক লেনদেন সমূহ সংগ্রহকরণ বলো, সংঘবদ্ধকরণ বলো, লিপিবদ্ধকরণ বলো এবং আর্থিক জীবনে প্রস্তুতকরণ বলো, সেইগুলো সম্পর্কে বিশ্লেষণ এবং বিশদ ব্যাখ্যাকরণকে কি বলা হচ্ছে? হিসাব বিজ্ঞান। এগুলোর মাধ্যমে হিসাব বিজ্ঞান করা হলে কি হয়? ব্যবস্থাপক সিদ্ধান্ত নিতে পারে যে সে প্রতিষ্ঠানে কি করবে। হিসাব বিজ্ঞানের আলোকে একজন ব্যবস্থাপক কি করতে পারে? সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এই জন্যই বলা হচ্ছে গাইডেন্স অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের শুভেচ্ছা ক্লাস ছিল। আমি এই হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় থেকে কি কি তোমরা জানতে পারবে সেই সম্পর্কে বললাম, এবং পাশাপাশি হিসাব বিজ্ঞানের দুটি সমন্বিত রূপে শব্দের যেটা হিসাব এবং বিজ্ঞানকে আলাদা করে কিভাবে আমরা হিসাব বিজ্ঞানটা পেয়েছি এবং হিসাব বিজ্ঞানের ধারণা এবং সংজ্ঞাটা জেনেছি। আমরা নেক্সট ক্লাসে তোমাদের উৎপত্তি, ক্রমবিকাশ, তারপর এই গুরুত্ব, সুবিধা, এগুলো নিয়ে আলোচনা করব। এই প্রথম অধ্যায়টা তোমাদের কোনো অঙ্ক নেই। প্রথম অধ্যায়টা তোমাদের পুরোটাই কি হচ্ছে? থিওরিটিক্যাল। এখান থেকে তোমাদের অবজেক্টিভ আসবে, আমরা এখান থেকে ক্লাস নিয়ে তারপর তোমাদের পরীক্ষা নিব। ঠিক আছে, বহু নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। তাহলে মেয়েরা ক্লাসে যারা আজকে অংশগ্রহণ করেনি তাদেরকে বলবে একটু অংশগ্রহণ করতে। অবশ্য তোমাদের সাথে মিট হয়নি, তো ওভাবে যাদের সাথে ফ্রেন্ডশিপ আছে তাদেরকে বলো, আর তোমরা শিডিউল টাইমেই কি হবে? ক্লাসে অ্যাড হবে। ঠিক আছে? আর কারো কিছু বলা থাকলে বলতে পারো। আজকে ক্লাস সম্পর্কে কিছু থাকলে বলতে পারো। কারো কিছু কোশ্চেন আছে আজকে ক্লাস সম্পর্কে? যতটুকু বোঝানো হয়েছে তোমরা বুঝতে পেরেছো হিসাব বিজ্ঞানটা কি? অন্তত এটুকু তো বলতে পারবে হিসাব বিজ্ঞানটা কি, তাই না মেয়েরা? মেয়েরা শুনতে পাচ্ছ? হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের ধারণা সম্পর্কে তো বলতে পারবে, তাই না আজকে ক্লাস অনুযায়ী? আচ্ছা, কার কোনো কোশ্চেন নেই? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তাহলে আমি তাহলে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম।